আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচের বাচ্চা লোক সবাইকে ওয়েলকাম করছি এই ভিডিওটায়। আজকে বেসিক্যালি আমরা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে একটা ছোট্ট সূত্রের প্রমাণ দেখব। যেই সূত্রের প্রমাণটা একটু টাইম কনজিউমিং হয় বলে আমরা আমাদের লাইভ ক্লাসে অ্যাভয়েড করে গেছিলাম। সো সেই সূত্রটা হচ্ছে পিভি ইকুয়ালস টু 1/3 mnc rms স্কোয়ার বা সি স্কোয়ার বার যদি আমরা বলি। সো এই সূত্রটা থেকে বেসিক্যালি এরপরে ছোট ছোট আরও অনেকগুলো সূত্র আমরা বের করছি, সেগুলো নিয়ে আমরা ম্যাথ সলভ করছি। বাট বেসিক এই সূত্রটা কিভাবে আসছে এইটা নিয়ে আমরা যারা বই পড়ছি তারা জানি, যারা হয়তো বা বই পড়ি নাই তারা অত বেশি ডিটেলস জানি না। সো চলো জেনে নেই। এবং সূত্রের প্রমাণ আমাদের পরীক্ষায় আসে না, তারপর আমরা সূত্রের প্রমাণ কেন জানবো, কেন দেখব, বা এটা জানলে আমাদের লাভ কি। তো এই জায়গায় আমি যেটা বলবো, দুইটা লাভ আছে। একটা হচ্ছে তোমার যদি সূত্রের ডেরিভেশনটা জানা থাকে, তুমি যদি জানো যে কি প্রসেসে এই সূত্রটা বের করা হয়েছে, তাহলে ইন্টারমিডিয়েট মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে তোমার যদি ভেঙে চুরে কোনো একটা কোয়েশ্চেন করে, সো এইটা তুমি হচ্ছে ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারবা। এইটা হচ্ছে একটা সুবিধা। আর ২ নম্বর সুবিধা হচ্ছে, যারাই চিন্তা করো যে আমরা হচ্ছে যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দিব, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিব, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, আইইউটি, এমআইএসটি বা বুটেক্স যাই হোক না কেন, তো এই ইঞ্জিনিয়ারিং পাবলিক ভার্সিটিগুলোয় পরীক্ষা দিতে গেলে যাদের এই সূত্রের ডেরিভেশনের উপর দখল থাকে, তাদের পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। ঠিক আছে, ওকে, চলেন আমরা শুরু করি। একদম ব্ল্যাঙ্ক পেজের উপরে আমরা কিছু কথাবার্তা বলে ফেলবো। তাহলে আমি চিন্তা করলাম হচ্ছে, আমি যে কোনো একটা রুম চিন্তা করছি। সো যে কোনো একটা রুম, ত্রিমাত্রিক আয়তস্থানাঙ্ক ব্যবস্থায় একটা রুমের কথা যদি আমি চিন্তা করি, সো আমি চিন্তা করলাম যে আমার কাছে একটা ঘনক আকৃতির একটা রুম আছে। আমি এই রকম একটা শেপ চিন্তা করতেছি, একটা ঘনক। ঠিক আছে, একটা ঘনক আকৃতির রুম আমাদের আছে, খুব ভালো কথা। সো ধরে নিলাম এই হচ্ছে আমাদের সেই ঘনক আকৃতির রুম। সো এই যে ঘনকটা আমরা দেখতে পাচ্ছি, এই ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য কত? আমি ধরে নিলাম হচ্ছে ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। তো এই বাহুর দৈর্ঘ্য কত? এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। আবার এইখানটায় এই বাহুটার দৈর্ঘ্য কত? এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এল। অর্থাৎ ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এই যে ঘনকটা আছে, এটা আমাদের সামনে গেলে কাজে লাগবে। এই যে ঘনকটা আছে, এই ঘনকটার আয়তনটা কত হবে? এই ঘনকটার আয়তনটা, যেটাকে আমরা ভি দিয়ে লিখবো সামনে গেলে, সো ঘনকের আয়তনটা আসবে হচ্ছে এল কিউব। ঘনকের আয়তনটা কি আসবে? ঘনকের আয়তনটা আসবে হচ্ছে এল কিউব। এবং এই যে ঘনকটা আছে, আয়তন ভলিউম দুটো তো একটা জিনিস আমার সাথে দরকার নাই। এবং আরেকটা সেটা হচ্ছে এই ঘনকের যে কোনো একটা তলের ক্ষেত্রফল। এই যে ঘনকটা দেখতে পাচ্ছি, এই ঘনকের যে কোনো একটা তল, সেইটা এই তলটা হইতে পারে অথবা এই তলটা হইতে পারে, যে কোনো একটা তল, ঘনকের যে কোনো একটা তলের ক্ষেত্রফল। এই কথাগুলো আমরা শুরুতে ক্লিয়ার করে নিচ্ছি যাতে আমরা সূত্রের প্রমাণে গেলে আমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে ঘনকের যে কোনো তলের ক্ষেত্রফল, যে কোনো তলের ক্ষেত্রফল, এরিয়া ইকুয়ালস টু কি আসবে? এরিয়া ইকুয়ালস টু আসবে হচ্ছে এল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। তো এইটুকু পর্যন্ত আমাদের বেসিক কথাবার্তা, ছোটখাটো কথাবার্তা থাকলো। আচ্ছা, এখন এই যে সেটআপটা আছে, আচ্ছা এই সেটআপটার মধ্যে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা হচ্ছে এক্সিস গুলা চিন্তা করে নেই। আমি ধরে নিব এইটা হচ্ছে আমার এক্স এক্সিস। সচরাচর আমরা অনুভূমিকভাবে এক্স এক্সিসই ধরে থাকি। সো ধরে নিলাম এটা হচ্ছে আমার এক্স এক্সিস এই বরাবর, এইটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। আর এই বরাবর কি আছে? এই বরাবর মোটামুটি যেমন হয়েছে আর কি। আর এই বরাবর আমি ধরে নিলাম এই বরাবর এটা হচ্ছে আমার জেড এক্সিস। সো তিনটা এক্সিস আমি ডিফাইন করে নিলাম যাতে আমাদের প্রয়োজন মতো আমরা এগুলাকে ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা। সো এখন এই যে রুমটা আছে, এটা যদি একটা আবদ্ধ রুম আমি চিন্তা করি, তাহলে এই রুমটার ভিতরে কি আছে? এই রুমটার ভিতরে গ্যাসের অসংখ্য অণু আছে। এবং গ্যাসের অণুগুলা কি করতেছে? গ্যাসের অণুগুলা র্যান্ডম ইতস্তত বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে। সো এখন
এত হাজার হাজার অণু নিয়ে তো আমার চিন্তা করে লাভ নেই। আমি পার্টিকুলারলি একটা অণুর জন্য যদি চিন্তা করি, তাহলে আমি চিন্তা করলাম যে এই রুমের ভিতরে যে কোনো একটা জায়গায়, পার্টিকুলারলি ধরে নিলাম এই একটা পয়েন্টে এখানে একটা অণু আছে, এই অণুটার ভর কত। সো গ্যাসের এইটা আমরা আমাদের গ্যাসের আপেক্ষিক তত্ত্ব বা গ্যাসের আপেক্ষিক তত্ত্ব না, সরি, আণবিক তত্ত্ব থেকে জানি যে আসলে গ্যাসের সবগুলা অণুর আকার আকৃতি সেম হবে একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে। তো একটা নির্দিষ্ট গ্যাসের সকল অণুর ভরও কি হবে, সকল অণুর ভর সেম হবে। সো এই যে রুমটা আছে, এই রুমের ভিতর কি হয়েছে, এই রুমের ভিতর এন সংখ্যক এম ভরের অণু আছে। এই রুমের ভিতর কি হয়েছে, এই রুমের ভিতর এন সংখ্যক অণু আছে এবং এই এন সংখ্যক অণুর প্রত্যেকটা অণুর ভর কত, এই প্রত্যেকটা অণুর ভর হচ্ছে এম। আচ্ছা, খুব ভালো কথা। এই যে এম ভরের অণুটা আছে, এই এম ভরের অণুটা আমি চিন্তা করলাম এটা র্যান্ডম যে কোনো একটা ডিরেকশনে যে কোনো একটা বেগে গতিশীল। তা আমি ধরে নিলাম এই অণুটার বেগের মান কত, এই অণুটার বেগের মান হচ্ছে c1। যেহেতু এটা প্রথম একটা অণুর কথা আমি চিন্তা করতেছি, তাই এটার বেগকে আমি কি বলতেছি, এটার বেগকে আমি বললাম হচ্ছে c1। এখন এই c1 বেগটা তো যে কোনো দিকে হইতে পারে, কোনাকুনি উপরের দিকে, নিচের দিকে, ডানে বামে, র্যান্ডম তো ব্যাপারটা। তো এই যে c1 ভেলোসিটিটা আছে, এই c1 ভেলোসিটিটাকে আমি তিনটা এক্সিসের রেসপেক্টে তিনটা উপাংশে ভাগ করে দিই। তাহলে এই c1টাকে আমি যদি তিনটা উপাংশে ভাগ করি, তাইলে এক্স এক্সিস বরাবর ওর একটা উপাংশ আসবে, ওয়াই এক্সিস বরাবর ওর একটা উপাংশ আসবে। আচ্ছা দাঁড়াও, ওয়াই এক্সিস বরাবর ওর একটা উপাংশ আসবে এবং জেড এক্সিস বরাবর ওর একটা উপাংশ আসবে, তিন দিকে তিনটা উপাংশ আসবে। সো ওয়াই এক্সিস বরাবর একটা উপাংশ আসলো এবং জেড এক্সিস বরাবর আরেকটা উপাংশ আসলো। ঠিক আছে, আচ্ছা। সো এক্স এক্সিস বরাবর যেই উপাংশটা আসছে সেইটাকে আমরা সাপোজ নাম দিলাম হচ্ছে u1। ওয়াই এক্সিস বরাবর যেই উপাংশটা আসলো সেটাকে নাম দিলাম হচ্ছে v1। আর জেড এক্সিস বরাবর যে উপাংশটা আসলো সেটাকে নাম দিলাম হচ্ছে w1। তাহলে তিনটা এক্সিস বরাবর কি হয়েছে, তিনটা এক্সিস বরাবর আমি তিনটা উপাংশে এই ভেলোসিটিটাকে ভাগ করে দিছি, c1 ভেলোসিটিটাকে ভাগ করে দিছি। আচ্ছা, খুব ভালো কথা। এখন যদিও অণুগুলা একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর সবসময় চলে না, কারণ ছোটাছুটির সময় ওদের অন্যান্য অণুর সাথে ধাক্কা লাগে, তো উপরে যায় নিচে যায়, র্যান্ডম এলোমেলো দিক বিদিক ছোটাছুটি করে। বাট এত কমপ্লেক্স ওয়েতে আমরা চিন্তা না করে আমরা খুব সিম্পলেস্ট ওয়েতে চিন্তা করব। কি সিম্পলেস্ট ওয়েতে চিন্তা করব, আমি চিন্তা করলাম এই যে আমার একদম লেফট সাইডের যে দেওয়ালটা আছে রুমের, একদম লেফট সাইডের যে দেওয়ালটা আছে, অর্থাৎ এই যে দেয়ালটা আছে, সো এই দেয়ালের আমি ধরে নিলাম এইটা যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটার নাম কত, এই বিন্দুটার নাম ধরে নিলাম হচ্ছে এ বিন্দু। একদম লেফট সাইডে কি আছে, এ বিন্দু আছে। সো এই এ বিন্দু থেকে অণুটা এক্স অক্ষ বরাবর u1 বেগে গতিশীল। আমরা এখন শুধুমাত্র কি করতেছি, আমরা এখন শুধুমাত্র এক্স এক্সিস নিয়ে চিন্তা করব। আমাদের কাজই হবে একটা এক্সিসের জন্য ডিফাইন করা বা সূত্র ডেলিভার করা, তারপরে আমরা বাকিটা অ্যাজ ইউজুয়াল বের করে নিতে পারবো। সো একদম লেফট সাইডের যে তলটা আছে বা লেফট সাইডের যে দেয়ালটা আছে, এই দেয়ালে যে কোনো একটা বিন্দু এ বিন্দু থেকে ও একদম সরল রেখায় যদি একদম ডান পাশের যেই দেয়ালটা আছে সেই দেয়ালে চলে আসে, আমি ধরে নিলাম যে এইখানে বিন্দুটা কত, এইখানে বিন্দুটা হচ্ছে এ প্রাইম বিন্দু। তাহলে এ বিন্দু থেকে রওনা দিছে, এ বিন্দু থেকে রওনা দিয়ে কোথায় চলে গেছে, এ বিন্দু থেকে রওনা দিয়ে এ প্রাইম বিন্দুতে চলে গেছে। সো যখন চলে গেছে, সো এই অণুটার সাথে এই দেয়ালটার কি হবে, একটা সংঘর্ষ হবে, ধাক্কাধাক্কি হবে। এবং আমরা বলতে পারি যে এই সংঘর্ষটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। তো এই স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার কারণে যেই ভরবেগে গিয়ে ও আসলে ধাক্কা খাবে, সেই ভরবেগে ও আসলে কি করবে, ও হচ্ছে ফেরত আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই গ্যাসের অণুটার জন্য চিন্তা করি, আমরা যদি ওই গ্যাসের অণুর জন্য চিন্তা করি, একটা অণু অবশ্যই, গ্যাসের অণুর আদি ভরবেগ বা ধাক্কা খাওয়ার আগে, এ প্রাইম বিন্দুতে গিয়ে ধাক্কা খাওয়ার আগে, তো গ্যাসের অণুর আদি ভরবেগটা কত, গ্যাসের অণুর আদি ভরবেগটা হচ্ছে অবশ্যই এক্স এক্সিস বরাবর, অবশ্যই হচ্ছে এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিসে।
আমরা যা কিছু এখন চিন্তা করতেছি আমরা সবকিছু চিন্তা করতেছি হচ্ছে এক্স এক্সিস বরাবর। তো গ্যাসের অণুর আদি ভরবেগ কত? গ্যাসের অণুর আদি ভরবেগ হচ্ছে mu1, কারণ u1টা কোন দিকে যাচ্ছে? u1টা যাচ্ছে হচ্ছে পজিটিভ এক্স এক্সিসের দিকে। এখন যখনই ও এ প্রাইম বিন্দুতে গিয়ে ধাক্কা খাইলো, এ প্রাইম বিন্দুতে গিয়ে ধাক্কা খাইলে কি হবে? ও আবার একই দিক বরাবর ফেরত আসবে, অর্থাৎ ও এই ডিরেকশন বরাবর ফেরত আসবে। তো এই যে এই ডিরেকশন বরাবর ফেরত আসতেছে, এইটা কি আদিবেগের বিপরীত? আদিবেগ যেদিকে, এই বেগটা তার বিপরীত দিকে, অর্থাৎ এটা আসতেছে কি নেগেটিভ এক্স এক্সিস বরাবর। তাহলে এই জায়গায় আমরা কি বলতে পারবো? এই জায়গায় আমরা বলতে পারবো এই গ্যাসের অণুটার শেষ ভরবেগ কত? শেষ ভরবেগ হচ্ছে -mu1। গ্যাসের অণুর শেষ ভরবেগ -mu1, আদি ভরবেগ জানি, শেষ ভরবেগ জানি। সুতরাং গ্যাসের অণুর, আমরা এখনো পর্যন্ত যা কিছু কথাবার্তা বলছি সবকিছু গ্যাসের অণুর জন্য বলছি। সো এই যে গ্যাসের অণুটা আছে, এই গ্যাসের অণুটার ভরবেগের পরিবর্তন, এই গ্যাসের অণুটার ভরবেগের পরিবর্তন কত আসবে? গ্যাসের অণুটার ভরবেগের পরিবর্তন আসবে শেষ বিয়োগ আদি, দ্যাট মিনস -mu1 মাইনাস অফ আদি ভরবেগ, সেইটা হচ্ছে mu1, দ্যাট মিনস এইখান থেকে আমরা পাই কি? এইখান থেকে আমরা পাই -2mu1। তাহলে এই গ্যাসের অণুর জন্য ভরবেগের পরিবর্তনটা কত পাইছি? গ্যাসের অণুর জন্য ভরবেগের পরিবর্তনটা পাইছি হচ্ছে -2mu1। আচ্ছা, এখন এটা হচ্ছে গ্যাসের অণুর জন্য ভরবেগের পরিবর্তন। তো সংঘর্ষের আগে, মানে এই ধাক্কাধাক্কি হওয়ার আগে যা ভরবেগ ছিল, ধাক্কাধাক্কির পরে ভরবেগ তো তাই থাকবে, তাই না? ভরবেগের নিত্যতা সূত্র তো আমাদেরকে তাই জানাইছে, সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগের সমান। তাহলে কাহিনীটা হচ্ছে যে এই পার্টিকেলটা গিয়ে যখন এই দেয়ালটার সাথে একটা সংঘর্ষ করতেছে, যখন পার্টিকেলটার একটা ভরবেগের পরিবর্তন হচ্ছে, এই দেয়ালটা ঠিক ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যামাউন্টের একটা ভরবেগের পরিবর্তন ফেস করবে বা ফিল করবে। তাহলে আমি যদি বলতে পারি দেয়ালের জন্য বা দেয়ালের উপর ভরবেগের পরিবর্তন, আমি কি বলতে চাই? আমি বলতে চাই হচ্ছে যে বিপরীতমুখী ভরবেগের পরিবর্তন হবে যখন এ প্রাইম বিন্দুতে গিয়ে আঘাত করবে। এই এ প্রাইম বিন্দুতে গিয়ে যখন আঘাত করবে তখন দেয়ালটা কি করবে? একটা বিপরীতমুখী ভরবেগের পরিবর্তন দেখাবে। সুতরাং দেয়ালের উপর সমান ও বিপরীতমুখী, দেয়ালের উপর সমান ও বিপরীতমুখী ভরবেগের পরিবর্তন। সো এই সমান ও বিপরীতমুখী ভরবেগের পরিবর্তনটা কত হবে? এখানে কি ছিল? -2mu1, তো মাইনাসটা থাকবে না, এখানে চলে আসবে প্লাস। সো প্লাসটা লিখলাম না, 2mu1 একটু চাপায় লিখে ফেলি। সো দেয়ালের উপর সমান ও বিপরীতমুখী ভরবেগের পরিবর্তনটা কত আসবে? দেয়ালের উপর সমান ও বিপরীতমুখী ভরবেগের পরিবর্তনটা আসবে +2mu1। বুঝতে পারছি? আচ্ছা, এখন খেয়াল করেন এই যে পার্টিকেলটা আছে, এই যে গ্যাসের অণুটা আছে, এই অণুটা কি করছিল? এই অণুটা এ থেকে এ প্রাইম বিন্দুতে গেছিল। অণুটা কি করছিল? অণুটা এ থেকে এ প্রাইম বিন্দুতে গেছিল। তাইলে অণুটা এ থেকে এ প্রাইম বিন্দুতে গেল, আবার অণুটা এ প্রাইম বিন্দুতে গিয়ে ধাক্কা খাওয়ার পরে, এ প্রাইম বিন্দুতে গিয়ে অণুটা ধাক্কা খাওয়ার পরে আবার কি করছে? বিপরীত দিকে ফেরত আসছে। তার মানে আবার এ প্রাইম থেকে অণুটা কি করছে? এ তে ফেরত গেছে। বুঝি না? তাইলে এই যে এল দূরত্ব, এই দূরত্ব, এই অণুটা যদি এ থেকে রওনা দেয়, এ প্রাইম পর্যন্ত গেল, ধাক্কা খাইলো, আবার বিপরীত দিকে ফেরত আসলো, তাইলে এল দূরত্বটা ও কয়বার অতিক্রম করছে? এই গ্যাসের অণুটা এল দূরত্বটা কয়বার অতিক্রম করছে? এল দূরত্বটা অতিক্রম করছে হচ্ছে 2 বার। তো আমি ধরে নিলাম এই যে যাওয়া এবং আসা, এই যাওয়া আসার জন্য মোট সময় কত লাগছে? আমি ধরে নিলাম হচ্ছে যাওয়া আসার জন্য মোট সময় লাগছে হচ্ছে টি পরিমাণ সময় লাগছে।
সো টি পরিমাণ সময় যদি লাগে তাইলে আমরা তো সমবেগের জন্য কি জানি? আমরা সমবেগের জন্য জানি হচ্ছে s ইকুয়ালস টু ভিটি। এস ইকুয়ালস টু ভিটি আমার জানা আছে। তাহলে এখন দুইবার অতিক্রম করছে, একবার এ থেকে এ প্রাইম, একবার এ প্রাইম থেকে এ। তাইলে এল দূরত্ব অতিক্রম করছে কয়বার? এল দূরত্ব অতিক্রম করছে দুইবার। তাহলে এই যে এসটা আছে, এই এস এর জায়গায় আমরা কি লিখব? এস এর জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে টোয়াইস এল সমান সমান হচ্ছে ভি ইন্টু টি। এস এর জায়গায় কি লিখতে পারি? টোয়াইস এল সমান ভি ইন্টু টি। সো এইখান থেকে আমরা যদি টি এর ভ্যালু বের করে ফেলি, বা টি সমান সমান কি? টি সমান সমান হচ্ছে টোয়াইস এল ডিভাইডেড বাই ভি। টি সমান আমরা কি পাইছি? টি সমান আমরা পাইছি হচ্ছে টোয়াইস এল ডিভাইডেড বাই ভি। এই ভি তো লিখবো না, সরি ভি আমরা লিখবো না, আমরা তো এক্স এক্সিস বরাবর ছিলাম। সো এক্স এক্সিস বরাবর আমাদের বেগটা ডিফাইন করাই ছিল u1। এক্স এক্সিস বরাবর আমাদের বেগটা বলাই ছিল হচ্ছে u1। সো ভি এর জায়গায় আমরা কি লিখবো? ভি এর জায়গায় আমরা লিখবো u1 ইন্টু টি, বা টি এর জায়গায় লিখবো হচ্ছে টোয়াইস এল ডিভাইডেড বাই u1। তাইলে এখান থেকে আমরা একটা টাইম পেয়ে গেছি। টাইমের ভ্যালুটা কত? আমরা সেটা পেয়ে গেছি। কেন আমরা আসলে টাইম বাইর করতেছি? দেখেন, দিন শেষে আমি যদি আমার শুরুর চেহারাটা দেখাই, আমরা বেসিক্যালি পিভি, মানে এখানে একটা প্রেসারের ব্যাপার আছে। আমরা বেসিক্যালি কি চাই? আমরা বেসিক্যালি হচ্ছে একটা চাপের মান চাই। সো চাপ পি সমান কি আসবে? চাপ পি সমান আসবে হচ্ছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। সো আমরা বেসিক্যালি একটা বলের দিকে যাইতে চাই, ফোর্স আপন এরিয়া, যেটার জন্য আমরা শুরুতেই হচ্ছে এরিয়াটাকে বাইর করে নিছিলাম, বা বলছিলাম আর কি যে এরিয়াটা কি হবে? এরিয়াটা হবে হচ্ছে এল স্কোয়ারের সমান। সো আমরা আস্তে আস্তে কি চাই? আমরা আস্তে আস্তে আসলে একটা ফোর্সের ইকুয়েশন বাইর করতে চাই। এখন এই ফোর্সের ইকুয়েশনটা আবার কিভাবে আসবে? ফোর্সের ইকুয়েশনটা আসবে নিউটনের সূত্রের সাহায্যে। আমরা কি জানি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমান, মানে এটা দ্বিতীয় সূত্রের একটা এক্সটেন্ডেড পার্ট। সো ওইখান থেকে আমরা বেসিক্যালি হচ্ছে একটা বলের ফর্মুলা বা বলের একটা চেহারা পাবো, এক্সপ্রেশন পাবো, ওইটারে এরিয়া দিয়ে ভাগ করলে এরপর আমরা প্রেসার পাবো, তারপর আরো কিছু কাহিনী টাহিনী করলে আমরা মোটামুটি এই ফরম্যাটের দিকে যাইতে পারবো। ঠিক আছে? আচ্ছা, সো খেয়াল করেন এইটুক পর্যন্ত আমরা করছি। তাহলে দেখেন আমরা অলরেডি দুইটা জিনিস জেনে গেছি। আমরা পরের পেজে চলে যাব। সো দুইটা জিনিস কি জানছি? আমরা একটা জানছি হচ্ছে ভরবেগের পরিবর্তন, আরেকটা জানছি হচ্ছে সময়। তাহলে ভরবেগের পরিবর্তন জানা আছে, সময় জানা আছে। সো ভরবেগের পরিবর্তনকে যদি সময় দিয়ে ভাগ করি তাইলে আমরা কি পাবো? ভরবেগ পরিবর্তনের হার। কি পেয়ে যাব? ভরবেগ পরিবর্তনের হার। সো চলেন আমরা হচ্ছে সেই ভরবেগ পরিবর্তনের হারটা কত সেইটা বের করে ফেলি। আচ্ছা, একটু কাহিনী কুহিনী কইরে আসি। ওকে, তাহলে এইগুলো একটু মুছে দেই। এটাকে যদি আর একটু ছোট করা যায় তাহলে আমার মনে হয় আমাদের একটু জায়গা জমি বাড়বে। বাড়লো কি জায়গা জমি? ওকে, আচ্ছা, তাহলে আমরা কই ছিলাম? আমরা ছিলাম হচ্ছে আমরা একটা ভরবেগের পরিবর্তন পাইছি, এবং এই ভরবেগের পরিবর্তন হওয়ার জন্য কতটুকু সময় লাগছে আমরা সেই সময়টা পেয়ে গেছি। সুতরাং আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো হচ্ছে অবভিয়াসলি আমরা এক্স এক্সিস বরাবরই আছি। তো এক্স এক্সিস বরাবর, এটা বারবার আর লিখবো না, এটা বারবার আর লিখবো না, যে ভরবেগ পরিবর্তনের হার, ভরবেগ পরিবর্তনের হার। সো এই ভরবেগ পরিবর্তনের হারটা কত? ভরবেগের পরিবর্তন কত পাইছিলাম? 2m(u1) ডিভাইডেড বাই টুয়াইসেল ডিভাইডেড বাই u1। তাহলে 2m(u1) ডিভাইডেড বাই টুয়াইসেল ডিভাইডেড বাই u1। তাহলে এই 2 আর 2 কাটা, আর u1 কোথায় চলে যাবে? u1 চলে যাবে হচ্ছে উপরে। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি? এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে m(u1 স্কোয়ার)
ডিভাইডেড বাই হচ্ছে এল। তাইলে এইখান থেকে আমরা কি পাইছি? ভরবেগের পরিবর্তনের হার পাইছি। এখন নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে, নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে আমরা কি বলতে পারি? মানে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এটাই বলা ছিল। তারপর তো আমরা সমানুপাতিক ধ্রুবকটাকে কে এর ভ্যালুটাকে 1 বানাই, এরপর এফ সমান এম এ আমরা দেখাই। সো ওই হিসাবে নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো হচ্ছে যে প্রযুক্ত বলের মান, যে এই যে পার্টিকেলটা এই দেয়ালের উপর একটা আঘাত করছে, ধাক্কা দিছে, একটা ফোর্স অ্যাপ্লাই করছে, বা এই দেয়ালটাও অণুটার উপর যেই ফোর্সটা অ্যাপ্লাই করছে সেই ফোর্সের ভ্যালু এফ সমান সমান কি হবে? এফ সমান সমান হবে হচ্ছে, এটাকে চাইলে এফ অফ এক্স লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এল। আচ্ছা, সো আমরা এখান থেকে ফোর্সের ভ্যালু বাইর করছি। এখন ফোর্সের ভ্যালু বাইর করছি, তাহলে তুমি দেখো আমরা শুরুর দিকে এরকম একটা কথা বলে ফেলছিলাম যে ফোর্স আপন এরিয়া। ফোর্স আপন এরিয়া করলে আমরা কি পাই? ফোর্স আপন এরিয়া করলে আমরা একটা প্রেসারের ভ্যালু পাই। তো আমরা যদি প্রেসারের ভ্যালুটা পাইতে চাই, সুতরাং চাপের মান আমি বাইর করতে চাই। সো চাপ পি সমান সমান কি লিখা যাবে? চাপ পি সমান সমান লিখা যাবে হচ্ছে এফ অফ এক্স ডিভাইডেড বাই এরিয়া। সো এফ অফ এক্স এর ভ্যালু কত? এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এল, ডিভাইডেড বাই এরিয়া সমান কি? এরিয়া সমান হচ্ছে এল স্কোয়ার। দ্যাট মিনস এইখান থেকে, এইখান থেকে একটা সেকেন্ড, তো এইখান থেকে আমরা কি লিখতে পারি? এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এল কিউব। এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এল কিউব। এইটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছি। সো আমরা এইখান থেকে কি করছি? এখান থেকে আমরা একটা চাপের মান বের করছি। সো এই যে চাপের মানটা বের করছি, এই চাপের মানটা কি? এই চাপের মানটা তো শুধুমাত্র একটা অণুর জন্য। আমরা শুরু থেকে যা কিছু হিসাব নিকাশ করছিলাম, যে আমরা গ্যাসের একটা অণুর ভর চিন্তা করছিলাম। গ্যাসের একটা অণুর ভর কত ছিল? গ্যাসের একটা অণুর ভর ছিল এম। তাইলে এই একটা অণুর ভর, এই অণুটা আবার তিনটা এক্সিস বরাবর গতিশীল। আমি তিনটা এক্সিসের জন্য কাউন্ট করি নাই, আমি শুধু একটা এক্সিসের জন্য কাউন্ট করছি, শুধু এক্স এক্সিসের জন্য কাউন্ট করছি। এখন কথা হচ্ছে এই সিস্টেমে, এই পাত্রের ভিতরে এখানে কি শুধুই একটা অণু আছে? না, এখানে তো শুধুই একটা অণু নাই, এখানে তো অণু আছে অসংখ্য, এন সংখ্যক। অসংখ্য না বলি, আমরা তো এন সংখ্যক ধরে নিছি, এন সংখ্যক অণু আছে। সো এই এন সংখ্যক অণুর মোট চাপের মান কত? সো এখানে যেই চাপের মান আমি বের করছি, যদি আমি একটু স্পেসিফিক্যালি ক্লিয়ার করে বলি, যে এইটা বেসিক্যালি একটা অণুর জন্য চাপ। একটা অণুর জন্য চাপ, এটাকে চাইলে P1 বলতে পারি। একটা অণুর জন্য চাপ কত? Fx ডিভাইডেড বাই A। আবার এইটা হচ্ছে শুধু x এক্সিস বরাবর। একটা অণুর জন্য চাপ, সেটা আবার টোটাল চাপ না, সেটা শুধুমাত্র হচ্ছে x এক্সিস বরাবর। স্টিল নাও আমরা শুধু x এক্সিসে আছি। আচ্ছা, সো এখন n সংখ্যক অণুর জন্য মোট চাপের মান কত সেইটা বাইর করতে চাই। সুতরাং n সংখ্যক অণুর, n সংখ্যক অণুর মোট চাপ, তাইলে এন সংখ্যক অণুর মোট চাপ। সো এইটাকে সামেশন অফ পি অফ এক্স বলতে পারি আমরা চাইলে, যে সামেশন অফ পি অফ এক্স অথবা সামেশন অফ পি লিখলেও চলে। সো এইটা সমান সমান আমরা কি লিখতে পারবো? খেয়াল করো, এম প্রতিটা অণুর ভর সেম, আবার যেহেতু এটা ঘনক, তাহলে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম, এল এল এল। সো এল কিউব এইটাও ঠিক থাকবে। তাইলে আমরা এইখান থেকে লিখতে পারবো এম ডিভাইডেড বাই এল কিউব ইন্টু ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ডট 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 চলে যাবে হচ্ছে এন তম অণু পর্যন্ত ইউ এন স্কোয়ার। তাহলে এন সংখ্যক অণুর জন্য যে কোনো একটা তলের উপর,
যে কোনো একটা দেয়ালের উপর ক্রিয়াশীল মোট চাপের মান কত? মোট চাপের মান হচ্ছে m/l³ u1 স্কোয়ার u2 স্কোয়ার প্লাস ডট ডট un স্কোয়ার পর্যন্ত। সো এইখান থেকেও আমরা কিন্তু পুরা চাপের মানটা পাই নাই, আমরা মোটামুটি একটা ইন্টারমিডিয়েট একটা পজিশনে আসছি। আচ্ছা, সো এইখান থেকে আমরা সামনে যাই কি করব? দেখো আমাদের মেইন যে ফর্মুলাটা, মানে এই ফর্মুলাটা PV ইকুয়ালস টু 1/3 mn CRMS স্কোয়ার, বা এইটাকে আমাদের বইতে অনেক ক্ষেত্রে এইভাবেও লেখা থাকে, PV সমান হচ্ছে 1/3 mn সি স্কোয়ার বার। তো এই সি স্কোয়ার বার এইটা মানে কি? এই যে সি স্কোয়ার বার আছে, এইটা মানে কিন্তু হচ্ছে গড় বর্গবেগ। তো গড় বর্গবেগ মানে কি? বা এই যে এইটা আছে CRMS, যারাই এইচএসসি ফার্স্ট ইয়ারে থাকে, আদর্শ গ্যাস প্রথম প্রথম পড়ে, এটা মুখস্থ করতেই কষ্ট হয়ে যায়, মানে আর কিসের পরে কি আসে। তো ব্যাপারটা হচ্ছে রুট মিন স্কোয়ার, শেষেরটা আগে হবে, সবার আগে স্কোয়ার হবে, তারপরে মিন হবে বা অ্যাভারেজ হবে, গড় হবে, তারপরে হচ্ছে রুট হবে। আর এইটা হচ্ছে তার আগের ধাপ, গড় বর্গবেগ। তার মানে শুরুতে কি আসবে? শুরুতে আসবে বর্গ। শুরুতে কি করা লাগবে? শুরুতে গ্যাসের অণুর বেগগুলাকে বর্গ করা লাগবে। আপনি করলেন, বর্গ করলেন, খুব ভালো কথা। এরপরে কি করবেন? এরপরে আপনি গড় করবেন। তো গড় কেমনে করে? সবগুলা গ্যাসের অণুর বেগকে আপনি বর্গ করে করে যোগ করবেন, তারপরে আপনি ভাগ করে দিবেন মোট অণুর সংখ্যা দিয়ে, তাইলেই তো বর্গ বেগের গড় বের হয়ে গেল। বর্গ বেগের গড় বের হয়ে যাবে। আর যখনই এই বর্গবেগের গড়টাকে আপনি বর্গমূল করবেন, কি একটা প্যাচ লেগে যাচ্ছে না? বর্গবেগের গড়, সেইটারে আবার আমি করব বর্গমূল। কেন? এমনি না, না এমনি না, বেসিক্যালি এটাতে গ্যাসের অণুর মোস্ট অ্যাপ্রক্সিমেট, মানে কারেক্টের কাছাকাছি অ্যান্সার পাওয়া যায়। সো আমি যখন এই সি স্কোয়ার বার এইটাকে যখন আমি বর্গমূল করব, তখন আমি পাবো হচ্ছে CRMS। তো এইটাকে কি বলে? এইটাকে বলে হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। ঠিক আছে? আচ্ছা, এত কথা কেন বলতেছি? কারণ দিন শেষে আমাদের বেসিক্যালি এই রকম একটা জায়গায় আসতে হবে, একটা গড় বর্গবেগ, একটা বর্গবেগ বাইর করা লাগবে। বর্গবেগ বাইর করে সেটারে আবার কি করা লাগবে? গড় করা লাগবে। ওকে, চলেন আমরা বর্গবেগ বের করি। আমরা তো এইটুক পর্যন্ত আসছিলাম। সো এইখান থেকে দেখো u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস ব্লা 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 un স্কোয়ার, এইখান থেকে কিন্তু আমার গড় বর্গবেগ বের হয় নাই। এখান থেকে কি আমার গড় বর্গবেগ বের হয়েছে? গড় বর্গবেগ বের হয় নাই। কিন্তু আমি এইখান থেকে যেটা করতে পারি, এই যে পুরা রাশিটা আছে, এই পুরা রাশিটাকে আমি যদি n দিয়ে ভাগ করে দেই, এই পুরা রাশিটাকে আমি যদি n দিয়ে ভাগ করে দেই, তাহলেই জিনিসটা গড় বর্গবেগ বুঝাবে, অন্তত এক্স এক্সিস বরাবর বুঝাবে। এখন আবার কথা হচ্ছে যে এখানে আপনি হুদাইর উপরে এন দিয়ে কোত্থেকে ভাগ করতেছেন? এন তো নাই এখানে, তাহলে এন দিয়ে গুণ করে দিব। এন দিয়ে যদি ভাগ করি, এক্সট্রা একটা এন দিয়ে যদি ভাগ করি, তাহলে এক্সট্রা একটা এন দিয়ে আমরা কি করব? জিনিসটাকে গুণ করে দিব। তাহলে কাহিনী আমরা যেটা ঘটাবো, আমরা যদি এই পুরো লেখা ঝোকা আমরা যদি মুছে দেই, তো এইটুকুকে যদি আমি একটু ধরি, সো এই ছিল আমার দেশের অবস্থা, মানে এই ছিল আমার সূত্রের অবস্থা বেসিক্যালি। সো এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো বা পি বা এটাকে পি এক্স লিখতে পারি। স্টিল আমরা এক্স এক্সিস বরাবর আছি। তাহলে এম ইন্টু এন, এখানে একটা এন দিয়ে মাল্টিপ্লাই করলাম, ডিভাইডেড বাই লিখলাম এল কিউব, ইন্টু এই এন দিয়ে নিচে ভাগ করো বিসমিল্লাহ বলে। তাহলে u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস un স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে? ডিভাইডেড বাই হবে হচ্ছে n। তাহলে এইখান থেকে খেয়াল করো, তুমি এক্স এক্সিস বরাবর, মানে ইউ ভেলোসিটি তো আমরা ধরছিলামই এক্স এক্সিস বরাবর, তো এখানে তো অনেকগুলো অণু থাকবে, যে C1 একটার বেগ, C2 একটার বেগ, C3 একটার বেগ, লাস্টেরটার বেগ Cn। তো সবগুলা বেগের এক্স এক্সিস বরাবর উপাংশের মান কত হবে? সবগুলা বেগের এক্স এক্সিস বরাবর উপাংশের মান হবে u1 u2 u3 un।
সো এখানে তুমি দেখো u1 স্কোয়ার u2 স্কোয়ার প্লাস un স্কোয়ার ডিভাইডেড বাই n, তাইলে এইখান থেকেও আমরা একটা বর্গবেগ পাচ্ছি, যেই বর্গবেগটা শুধুমাত্র এক্স এক্সিস বরাবর ওই বেগের গড় বর্গবেগ বুঝাচ্ছে। তাইলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা গড় বর্গবেগ পাচ্ছি, বাট সেটা পাচ্ছি কোন এক্সিস বরাবর? এক্স এক্সিস বরাবর। সুতরাং এইখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো বা পি সমান সমান হচ্ছে এম এন ডিভাইডেড বাই এল কিউব ইনটু, এইটাকে কি লেখা যাবে? এইটাকে লেখা যাবে হচ্ছে ইউ স্কোয়ার বার। বুঝতে পারছি? গড় বর্গবেগ, সবগুলাকে বর্গ করছি, সবগুলা বেগকে বর্গ করছি, সবগুলা বেগকে বর্গ করে মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ করে দিছি। তাইলে এখান থেকে আমরা গড় বর্গবেগের ভ্যালুটা পেয়ে গেছি। আচ্ছা, তো এইখান থেকে বেসিক্যালি আমাদের ইকুয়েশন অনেকটুকু আমাদের চোখের কাছাকাছি চলে আসছে। আমরা মোটামুটি এখান থেকে দেখলেই হালকা একটা ফ্লেভার পাচ্ছি যে হ্যাঁ ইকুয়েশন একটু দাঁড়াইছে বলে মনে হচ্ছে, বাট এখনো পুরোটা দাঁড়ায় নাই। তো পুরোটা কিভাবে দাঁড়াবে সেটা একটু চিন্তা করি। তো খেয়াল করেন, এই যে c1টা আছে, যে কোনো একটা অণুর বেগ বা 1 নাম্বার অণুর বেগ, এই c1টাকেই তো আমি 3টা উপাংশে ভাগ করছিলাম, u1 u2 সরি u1 v1 w1, 3টাকে 3টা উপাংশে ভাগ করছিলাম। তাইলে এইখান থেকে খেয়াল করেন আমরা c1 সমান কি লিখতে পারবো? আমরা c1 না বেসিক্যালি তো ভেক্টর, সো c1 স্কোয়ার সমান সমান আমি লিখতে পারবো u1 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস w1 স্কোয়ার। ভেক্টর চ্যাপ্টার পড়লে মোটামুটি আমাদের এইটুকু সম্পর্কে আইডিয়া আছে। তাইলে এইটা তো যে কোনো একটা অণুর বেগের কথা বলতেছে। সো এই ইকুয়েশন যেরকম যে কোনো একটা অণুর বেগের জন্য খাটে, সো তার মানে এইটা তো আসলে কমন কথা যে যে কোনো অণুর বেগের ক্ষেত্রেই সি স্কোয়ার সমান আমি লিখতে পারবো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস নিচে হয়ে গেল ডব্লিউ স্কোয়ার। যে কোনো একটা অণুর জন্য যদি উপরের কথাটা খাটে তাহলে সকল অণুর জন্যই এই কথাটা খাটবে। আচ্ছা, এই সিমিলার কথাটা বেসিক্যালি গড় বর্গবেগের জন্যও খাটবে, যে এইটা তো আমি শুধুমাত্র বেগের মান বুঝাচ্ছি, সি স্কোয়ার দিয়ে আমি র্যান্ডম যে কোনো একটা পার্টিকেলের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির মান বুঝাচ্ছি, বাট এইটা গড় বর্গবেগের ক্ষেত্রেও খাটবে। অর্থাৎ আমি লিখতে পারবো সুতরাং সি স্কোয়ার বার সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার বার প্লাস ভি স্কোয়ার বার প্লাস ডব্লিউ স্কোয়ার বার। আচ্ছা, তো এইটুকু পর্যন্ত আমরা একরকম কাহিনী পাইছি। তো এরপরে ছোট্ট করে একটু কথাবার্তা বলবো, তারপরে আমরা সামনে আগায় যাব, এরপরে আমাদের সূত্র প্রমাণ হয়ে যাবে। সেটা হচ্ছে দেখেন, যেহেতু গ্যাসের অণুগুলা খুবই র্যান্ডম ইতস্তত ছোটাছুটি করে এবং এদের ভেলোসিটির মান আসলে মানে নির্দিষ্ট কিছু না, এবং এই ভ্যালুগুলা আমরা যে আসলে বলছি যে c1কে আমরা কি করছি 3টা উপাংশে ভাগ করছি, u1 v1 w1, এই যে 3টা উপাংশে আমরা ভাগ করছি র্যান্ডমলি। সো যখন মানে কেন আসলে দিন শেষে আমরা শুধুমাত্র সি নিয়ে কাজ করি না? বেসিক্যালি যাদেরই থিওরি পড়া হয়েছে বা আমাদের সাথে লাইভে সবগুলা ক্লাস করছি, আমরা জানি যে গ্যাসের অণুর বেগ সি দিয়েই তো আমরা কাজ করতে পারতাম। আমরা বললাম যে না, সি দিয়ে কাজ হবে না, তাইলে আমরা কি করব? আমরা ফার্স্টে বর্গবেগ বের করছি, সি স্কোয়ার বের করছি, তারপর সি স্কোয়ার বের করার পরে বলতেছি না সি স্কোয়ার দিয়েও হবে না, সি স্কোয়ারের পরে আমরা হচ্ছে গড় বর্গবেগ বের করছি, এইটা সমান কি? এটা সমান হচ্ছে ওই যে সি স্কোয়ার বার আমরা লিখতেছি। তারপরে বললাম যে না, এই সি স্কোয়ার বার দিয়েও হবে না, এইটারে আবার বর্গমূল করা লাগবে। তো এত কাহিনী আসলে আমরা কেন করতেছি? এত কাহিনী আসলে আমরা করতেছি যে আমরা আসলে মোস্ট অ্যাকুরেট ভেলোসিটিটার কাছাকাছি যাইতে চাই। ঠিক আছে, একদম এক্সাক্ট কারেক্ট ভ্যালু আমরা বাইর করতে পারি না, বাট কাছাকাছি ভ্যালু পর্যন্ত যাইতে চাই। সো ওই কাছাকাছি ভ্যালু পর্যন্ত যাওয়ার প্রসেসে দেখা গেছে যে এই যে ভেলোসিটিগুলা আছে, যখনই আমরা গড় বর্গবেগ বের করে ফেলতেছি, অর্থাৎ ইউ স্কোয়ার বার ভি স্কোয়ার বার ডব্লিউ স্কোয়ার বার, এই ভ্যালুগুলার মান খুব কাছাকাছি আসে
এমন না যে এক্স এক্সিস বরাবর ভেলোসিটি অনেক বেশি, ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটি অনেক কম, জেড এক্সিস বরাবর আরও ভিন্ন কিছু, এরকম খুব কম হয়। যেহেতু খুবই র্যান্ডম ছোটাছুটি করে, সো ভেলোসিটির ডিফারেন্স খুবই কম থাকে। অর্থাৎ আমরা অ্যাপ্রক্সিমেটলি এইরকম একটা কথা বলতে পারি। কি বলতে পারি আমরা? আমরা বলতে পারি হচ্ছে ইউ স্কোয়ার বার ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার বার ইজ ইকুয়ালস টু হচ্ছে ডব্লিউ স্কোয়ার বার। যেহেতু আমরা গড় বর্গবেগ বের করে ফেলতেছি, সো একে তো বর্গ করছি তারপরে গড় করছি, সো তখনই তাদের মধ্যে পার্থক্যের যে ব্যাপারটা আছে সেই পার্থক্যের ব্যাপারটা অনেকটাই কমে আসে, অনেক কাছাকাছি চলে আসে। সো অ্যাপ্রক্সিমেটলি আমরা এই তিনটা ভ্যালুকে অলমোস্ট সেম বলতে পারি। সো এই তিনটা ভ্যালু অলমোস্ট সেম বললে আমাদের লাভ কি? এই তিনটা ভ্যালু অলমোস্ট সেম বললে আমাদের লাভ হচ্ছে এই যে ইকুয়েশনটা পাইছিলাম, এই ইকুয়েশনটাকে ধরে আমি যদি একটু সামনে আগাই, তাহলে খেয়াল করে এখানে কি আছে, সি স্কোয়ার বার। সুতরাং এইখান থেকে আমি লিখতে পারবো সি স্কোয়ার বার সমান সমান, এখন খেয়াল করো ইউ স্কোয়ার বার যেই কথা, ভি স্কোয়ার বারও সেই কথা, ডব্লিউ স্কোয়ার বারও একই কথা, তাইলে তুমি লিখতে পারবা ইউ স্কোয়ার বার প্লাস ইউ স্কোয়ার বার প্লাস ইউ স্কোয়ার বার, অর্থাৎ তিনোটার ভ্যালুই অলমোস্ট সেম, অলমোস্ট কাছাকাছি। দ্যাট মিনস এইখান থেকে আমি লিখতে পারবো 3 ইউ স্কোয়ার বার। বুঝতে পারছি? তাহলে এইখান থেকে আমার দরকার কি? আমার দরকার শুধু ইউ স্কোয়ার বারের ভ্যালু, শুধু ইউ স্কোয়ার বার। দ্যাট মিনস গড় বর্গবেগের মান কত সেইটা বাইর করতে চাই। সো সেইটা যদি বের করতে চাই, সুতরাং এইখান থেকে কি লিখতে পারবো? আমি লিখতে পারবো ইউ স্কোয়ার বার সমান সমান হচ্ছে 1/3 সি স্কোয়ার বার। ইউ স্কোয়ার বার সমান কি লেখা যাবে? ইউ স্কোয়ার বার সমান লেখা যাবে হচ্ছে 1/3 ইন্টু সি স্কোয়ার বার। তো এই যে দেখো দুইটা ইকুয়েশন পাইছি, এর আগ পর্যন্ত আমরা কোনো ইকুয়েশনে কোনো নাম্বারিং করি নাই বোধহয়। তো এই যে দুইটা ইকুয়েশন পাইছি, এইটারে ধরে নিলাম এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এইটারে ধরে নিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণে তুমি কি পাইছো? ইউ স্কোয়ার বারের একটা ভ্যালু পাইছো। এই ইউ স্কোয়ার বারের ভ্যালুটা তুমি যদি 1 নম্বর সমীকরণে বসায় দাও তাহলেই তোমার কাহিনী ঘটে যাবে। তো চলেন আমরা কাহিনীটা ঘটায় ফেলি। চলুন আমরা কাহিনী ঘটাই। বুঝতে পারছেন আমরা অলমোস্ট সূত্র প্রমাণ করে ফেলছি। যারা দেখতেছেন এতক্ষণ তারা হয়তো ফাইনাল লাইনটা লিখেও ফেলছেন। তো এইটা ছিল হচ্ছে এইখানে, আর এইটা ছিল হচ্ছে এইখানে। সো এই দুইটাকে যদি আমরা একটা থেকে আরেকটা যদি রিপ্লেস করে এনে বসায় দেই, তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো সুতরাং পি সমান সমান হচ্ছে এম এন থাকলো, পি সমান এম এন থাকলো, নিচে থাকলো হচ্ছে এল কিউব ইন্টু ইউ স্কোয়ার বারের জায়গায় কি বসাইতে পারবো? 1/3 সি স্কোয়ার বার। সো এই যে এল কিউব আছে, এই এল কিউব মানে একদম শুরুতে আমরা কি বলছিলাম? আচ্ছা আমাদের এখানেও আছে। এল কিউব মানে কি ছিল? ঘনকের আয়তন বা পাত্রের আয়তন। তো পাত্রের আয়তন আর গ্যাসের মোট আয়তন তো সেম, তাই না? কারণ গ্যাস তো সমস্ত পাত্র জুড়েই থাকবে। তাহলে এই যে এল কিউব আছে, এল কিউবটারে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে ভলিউম, আয়তন। বা এইখান থেকে লিখতে পারি হচ্ছে পি সমান সমান হচ্ছে এম এন বাই ভি ইন্টু 1/3 সি স্কোয়ার বার। বা এইখান থেকে চলে আসে হচ্ছে পিভি ইকুয়ালস টু 1/3 এম এন সি স্কোয়ার বার। তো এই হচ্ছে সূত্র, যেইটা হচ্ছে আমরা প্রমাণ করতে চাইছিলাম। আর যেহেতু এটা কি আছে, এটা আছে হচ্ছে গড় বর্গবেগ। সো গড় বর্গবেগকে যখন
আমাদের কাছে থাকবে হচ্ছে c² বার, তার মানে এই মামার নাম কি? এই মামার নাম হচ্ছে গড় বর্গবেগ। সো গড় বর্গবেগকে আমি যখন বর্গমূল করব তখন আমি পাবো হচ্ছে CRMS। তো এইটারে যেহেতু বর্গমূল করছি, তাহলে CRMS, এখানে তো কোনো বর্গমূল ছিল না, তাহলে বর্গমূল করার কারণে RMS এর উপরে বা RMS বেগের উপরে একটা স্কোয়ার চলে আসবে। সুতরাং এইখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো PV ইকুয়ালস টু হচ্ছে 1/3 mn CRMS স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের গ্যাসের আণবিক তত্ত্ব অনুসারে যে কোনো গ্যাসের চাপ এবং আয়তনের সম্পর্ক, যেখানে এম কি? এম হচ্ছে গ্যাসের একটা অণুর ভর। এগুলা আমরা শুরুর পেজেও বলছিলাম, তারপরও আরেকবার একটু বলে দেই। যেখানে এম কি? এম হচ্ছে গ্যাসের একটা অণুর ভর। বেসিক্যালি একটা নির্দিষ্ট গ্যাসের সকল অণুর ভর সেমই থাকবে। সো এইটা নিয়ে যাতে কোনো কনফিউশন না থাকে, এটা হচ্ছে গ্যাসের একটা অণুর ভর। এন, ক্যাপিটাল এন হচ্ছে গ্যাসের মোট অণুর সংখ্যা, গ্যাসের মোট অণুর সংখ্যা। পি মানে তো চাপ, সবাই জানি। ভি মানে হচ্ছে আয়তন। আর CRMS মানে কি? CRMS মানে হচ্ছে তার RMS বেগ, গ্যাসের অণুর RMS বেগ বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি। সো এই হচ্ছে আমাদের সেই সূত্র, এবং এই সূত্রটা বেসিক্যালি একটা স্টার্টিং। এই সূত্রের পরে এখান থেকে আরও ছোট ছোট অনেকগুলো সূত্র বের হয়, সেগুলো আমরা যে সিরিয়াল ওয়াইজ যে লেকচার ক্লাসগুলো করছি সেই লেকচার ক্লাসগুলো দেখলে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, এবং এই ছোটোখাটো সূত্রগুলো থেকে আমাদের বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন পাবলিক ভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রচুর কোয়েশ্চেন আসবে। সো পড়েন সবাই ঠিকঠাক মতো, ইনশাল্লাহ নেক্সট কোনো লাইভ ক্লাসে দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।